হ্যালো, ওয়েলকাম টু এমসিএস। আজ আমি তোমাদের মধ্যযুগের ইতিহাস পার্ট 2 এনেছি। আগের দিন আমি থিওরি বেস করালেও আজকে এমসিকিউ, থিওরি এবং কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়ে যায়। যেহেতু পরীক্ষার আর একদিন বাকি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিশেষত, তাই জন্য এই ভিডিওটা তোমরা দেখে গেলে তোমাদের মধ্যযুগীয় ইতিহাসটা পুরো কমপ্লিট। আর প্রাচীন ভারতের ইতিহাসটা আমি আরেকটা ভিডিও করে দিয়েছিলাম। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা দেখে গেলে এসএসসি জিডি এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি মধ্যযুগের ইতিহাস থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এটা এমসিকিউ আকারে করা হলেও এর পেছনে সব কনসেপ্টই আমি তোমাদের প্রতিটা কোশ্চেনের তলায় তলায় বলে দেবো। ঠিক আছে? তো ক্লাসটা শুরু করা যাক। তো আজকে প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের সামনে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? ভালো করে কোশ্চেনটা পড়বে। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? ইলতুৎমিশ, বাবর, বলবন, আইবক। এটা কিন্তু 90% ছেলেরা কোশ্চেনটা পড়ার ভুলে একটু উল্টো পাল্টা মেরে দেবে। তো এইখানে কিন্তু উত্তর হবে আইবক। কিন্তু 90% ছেলে ভুলে সেইটা মেরে দেবে হচ্ছে ইলতুৎমিশ। এটা আমাদের মাথায় রাখতে হবে। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে? কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠার কথা বললে সেটা হচ্ছে আইবক। আইবক লাহোর থেকে তার রাজধানী পরিচালনা করেছিলেন এবং ইলতুৎমিশ ছিল প্রথম সুলতান যে দিল্লি থেকে তার রাজপাট চালাচ্ছিল। তাই জন্য ইলতুৎমিশ হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর শুধুমাত্র প্রতিষ্ঠা বললে তখন হবে আইবক। আর ইলতুৎমিশ হলো প্রকৃত প্রতিষ্ঠাতা। আর আইবক হলো, বারবার বলছি, শুধুমাত্র প্রতিষ্ঠাতা। আচ্ছা, কোন সুলতানের আমলে চেঙ্গিস খান ভারতে আসেন? এর উত্তরটা হবেন ইলতুৎমিশ। আচ্ছা, ইলতুৎমিশ এছাড়াও দুটো কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন। একটা হচ্ছে টঙ্কা আর একটা হচ্ছে জিতল। টঙ্কা মূলত ছিল রূপোর কয়েন এবং জিতল ছিল তামার কয়েন। আচ্ছা, এর পরের কোশ্চেন আমি চলে আসি। এছাড়াও ইলতুৎমিশ আর একটা প্রথা আবিষ্কার করেছিলেন, সেটা আমাকে কমেন্টে তোমরা জানিও। তারিখি ফিরোজ শাহী, ডাব্লিউবিসিএস 2012, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারিখি ফিরোজ শাহী কে রচনা করেছিলেন? আল বিরুনি, আবুল ফজল, জিয়াউদ্দিন বরনি, না মিনহাজ সিরাজ? আল বিরুনি কিন্তু যেটা রচনা করেছিলেন সেটা তারিখি ফিরোজ শাহী নয়, সেটা হচ্ছে কিতাব উল হিন্দ। আর তারিখি ফিরোজ শাহী যেটা রচনা করেছিলেন সেইটা হচ্ছে জিয়াউদ্দিন বরনি। আচ্ছা, আবুল ফজল, আবুল ফজল করেছিলেন হচ্ছে আকবর নামা। ঠিক আছে? নেক্সট, দাস বংশের কোন সুলতান দাস ছিলেন না? ডাব্লিউবিসিএস 2013 সালে এই কোশ্চেনটা এসেছিল। তো মাথায় রাখবে, দাস বংশের সবাই দাস ছিল, শুধুমাত্র দাস ছিল না হচ্ছে সুলতানা রাজিয়া। ঠিক আছে? আচ্ছা, রাজিয়া তার রাজত্বকালে তিনটে কয়েন এনেছিল এবং এই তিনটে কয়েনের নাম তোমরা আমাকে কমেন্টে জানিও। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2009 এবং এমটিএসও এই কোশ্চেনটা এসেছিল 2013 কি 2014। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। মালিক কাফুর, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে।
আচ্ছা, এই যে বলবন, বলবন কি করেছিলেন তোমরা জানো? বলবন করেছিলেন রক্ত ও লৌহ নীতি। এছাড়াও তিনি করেছিলেন হচ্ছে সিজদা ও পাইবস। এইগুলো কিন্তু, আমি তোমার একটা কোশ্চেন আসলেও এর পেছনে আমি ৫-৬টা কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, বিন তুগলক, তাকে ইতিহাসে কি নামে ডাকা হয়? এটা তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। এবং তিনি কোথা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন? এটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা মোস্ট মানে সোজা একটা কোশ্চেন, এটা তোমাদের সবার কাছে জানা উচিত। আচ্ছা, দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছেন? আত্মজীবনী কি? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে লিখলে ওটাকে বলে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। তা দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছিলেন? আচ্ছা, ইলতুৎমিশ, আলাউদ্দিন, আকবর না ফিরোজ তুগলক? এইখানে কিন্তু হবে ফিরোজ শাহ তুগলক। তিনি কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত গুণী মানুষ ছিলেন। হ্যাঁ। আচ্ছা, তার আত্মজীবনীর নামটা কি ছিল জানো? তার আত্মজীবনীর নামটা ছিল ফুতুহাত ই ফিরোজ শাহী। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার আসে। আচ্ছা, বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা কে করেন? এই কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে এইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএসে আসছে, আবার মিসেলেনিয়াসে আসছে, 2007-এ, 2010-এ। তো তোমরা এটা বলো যে বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা কে করেছিলেন? এইটা কিন্তু হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে? আর মুর্শিদ কুলি খাঁ কে ছিলেন? মুর্শিদ খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। আচ্ছা, তোমরা আমাকে বলবে যে বাংলার প্রথম সুলতান কে ছিলেন? বাংলার ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। সুলতানি যুগে গুণরাজ খাঁ এই উপাধি কে নিয়েছিলেন? সুলতানি যুগে গুণরাজ খাঁর উপাধি নিয়েছিলেন মালাধর বসু, এবং তার রচিত বিখ্যাত কাব্য হচ্ছে শ্রী কৃষ্ণ বিজয়। এটা অনেক সময় আসে, মনে হয় না যে গ্রুপ সিডিতে আসবে, কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিসিএস, এইসব একটুখানি ডেপ তোলা কোশ্চেনগুলোয় আসতেই পারে পরীক্ষাগুলোতে। এই চ্যানেলটা থেকে এমনভাবে জিকে পড়ানো হবে যে ওয়েস্ট বেঙ্গল বলো, সেন্ট্রাল বলো, রেল বলো, কোনো কিছু বাদ যাবে না। এরপরে আস্তে আস্তে আমি কলকাতা পুলিশ মেন্সকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস আলোচনা এবং এমসিকিউ সম্পূর্ণ ফ্রিতে আনবো। তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? এবং তারপরে আসবে রেল। এবং এই পরীক্ষাগুলোর আগে এমন এমন জিকের ম্যারাথন আনবো, ঠিক আছে? বাংলা ইন্ডাস্ট্রিতে, এই কোচিং ইন্ডাস্ট্রিতে যে জিকে কেরমভাবে পড়াতে হয় এবং কেরমভাবে মাথায় ঢুকিয়ে গেঁথে দিতে হয়, সেইটা আমি শেখাবো। বাংলার আকবর কাকে বলা হয়? এটা হচ্ছে মানে উম পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে প্রচুরবার এসেছে। এই যে ডাব্লিউপিএসআই, ডাব্লিউবিসিএসও এসেছে। তা বাংলার আকবর কাকে বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ, নুসরাত শাহ, আলাউদ্দিন হোসেন শাহ না সিকান্দার শাহ? এটা তোমরা বলো যে বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। আর তিনি কে ছিলেন? তিনি ছিলেন হোসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন হোসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা।
হাতের লেখাটা একটু তোমরা ম্যানেজ করো, এবং যেইখানে তোমাদের ভুলভ্রান্তি হচ্ছে কিংবা বুঝতে কিছু অসুবিধা হচ্ছে কিংবা কিছু জানার দরকার, আমাকে তোমরা কমেন্টে জানিও, আমি সব সময় আছি তোমাদের সাথে। আচ্ছা, কার আদেশে মহাভারত বাংলায় অনুবাদ হয়? WBCS 2005-এ তো এসেই ছিল। তোমরা যদি, আমি মনে করতে পারছি না, নয় কলকাতা পুলিশ নয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে কোশ্চেনটা ছিল, সেইখানে এই কোশ্চেনটা দেখে অনেকে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিল। কিন্তু আমি যেখানে তখন পড়াতাম, সেইখানে কিন্তু আমি এইটা করিয়েছিলাম, যে কার আদেশে মহাভারত বাংলায় অনুবাদ হয়, এবং তারা এই কোশ্চেনটা দিয়ে এসেছে। এবার বলা যায় না যে এই কোশ্চেনটা রিপিটও হতে পারে, ঠিক আছে? এইটা তোমরা একটু মাথায় রাখবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের স্টেট এক্সামগুলোতে একটু সম্প্রীতির বার্তামূলক কোশ্চেন আসে, তো সেই অনুযায়ী আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো রেডি করে যাওয়া উচিত। আচ্ছা, এর অ্যান্সার হবে নুসরাত শাহ। আচ্ছা, বাহামনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহামনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা, ঠিক আছে? আচ্ছা, হাম্পি কোথাকার রাজধানী ছিল তোমরা জানো? হাম্পি ছিল বিজয়নগরের রাজধানী। আচ্ছা, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে, মানে ডি, অপশন ডি, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। এবং এটা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য বনাম দাক্ষিণাত্যের সুলতানদের ভেতর, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কার সাথে হয়েছিল তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কত সালে হয়েছিল, এটাই বেশি আসে। আচ্ছা, কৃষ্ণদেব রায়ের সমসাময়িক কে ছিলেন? কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন বাবর, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমানে বাবরের কবরটা কোথায় আছে, ঠিক আছে? এটা তোমরা আমাকে জানিও। আর বাবর হচ্ছে এমন এক ব্যক্তি যে যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেছিল। আর শেরশাহ কি করেছিল? শেরশাহ করেছিল জিটি রোড। শেরশাহ সুরি এর নাম। ইনি সুরি বংশের সুলতান ছিলেন, তিনি করেছিলেন জিটি রোড, ঠিক আছে? আর আকবর মূলত করেছিলেন হচ্ছে মনসবদারি প্রথা, ঠিক আছে? মনসবদারি প্রথা। তো এটা তোমরা মাথায় রেখো। আচ্ছা, হুমায়ুনের যে হুমায়ুন নামা, এটা কে লিখেছিলেন? এটা তোমরা আমাদের কমেন্টে জানিও। আচ্ছা, ভক্তি আন্দোলন শুরু করেছিলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, বিভিন্ন যে ভক্তি আন্দোলন অনেকেই ছিল, কিন্তু কারা শুরু করেছিলেন? এইটা মূলত শুরু করেছিলেন আলোয়ার সম্প্রদায়, ঠিক আছে? অপশন সি, আলোয়ার সম্প্রদায়। এবং এর সাথেও তুমি পেয়ে যাবে নয়নার সম্প্রদায়। এরা দুজন মিলে মূলত ভক্তি আন্দোলন শুরু করেছিলেন। আচ্ছা, অনেক জায়গায় আলোয়ারটাকে আবার আলভারও বলা হয়, ঠিক আছে? এটা তোমরা একটু মাথায় রেখো। অনেক জায়গায় আলওয়ারটাকে বলা হয় আলভার সম্প্রদায়। তো এই নয়নার এবং আলভার, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, এরা হচ্ছে, একটা সম্প্রদায় হচ্ছে শৈব, আর একটা হচ্ছে বৈষ্ণব। এরা দুজন মিলেই ভক্তি আন্দোলন শুরু করেছিলেন। তোমরা আমাকে কমেন্টে জানিও ভক্তি আন্দোলনের সঙ্গে কে জড়িত ছিলেন না, ঠিক আছে? এই যে আমি বলছি, আমি একটা করে কোশ্চেন আনলেও এর ভেতরেই লুকিয়ে আছে 3 থেকে 4টে কোশ্চেন। এবং আমি যেইগুলো বলছি সেইগুলো যদি তোমরা জানো কমেন্টে জানবে, না জানলে সার্চ করবে গুগলে, সেখান থেকে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? একটা কোশ্চেনের পেছনে একটু খাটো, এইগুলো কোনোদিন আর মাথা থেকে বেরোবে না। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে,
কার দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত? এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে। এখানে হবে উম, কার দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত? এইটা হবে শঙ্করাচার্য। এটা ওই ভক্তি আন্দোলন চ্যাপ্টার থেকে আনা। আচ্ছা, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, তোমরা মাথায় রাখবে, প্রথম পানিপথের যুদ্ধ প্রথমে আছে হচ্ছে 1500, তারপরে আছে 1524, তারপরে আছে 1526 এবং তারপরে আছে হচ্ছে 1567। তো এইটা হবে 1526, অপশন সি। কার মধ্যে হয়েছিল? বাবর ও লোদির ভেতর। আচ্ছা, বাবর জানো তো এছাড়াও আরো 3টে যুদ্ধ করেছিলেন, এবং এইটাকে আমি তোমাদের এমন ট্রিক্সের মাধ্যমে মনে করিয়ে দেবো, তোমরা এটা ভুলতে চাইলেও ভুলবে না। তো তোমাদের যেটা প্রথমে বললাম, 1526, এটা হচ্ছে পানিপথের যুদ্ধ। আচ্ছা, তারপরে তিনি করেছেন হচ্ছে 1527, 1527 করেছেন হচ্ছে খানুয়ার যুদ্ধ। আচ্ছা, তারপরে করেছিল হচ্ছে 1528, একদম পরস্পর, কোনো অশান্তি নেই এটা মনে রাখার জন্য। 1528 তিনি করেছিলেন হচ্ছে চান্দেরির যুদ্ধ। আচ্ছা, 1529 তিনি করেছিলেন ঘরঘোড়ার যুদ্ধ। তো আমরা এটাকে কিরম ভাবে মনে রাখবো? প্রথমে কি করে একটা মানুষ? বাড়িতে এসে পানি খায়, মানে জল খায়। জল খায় 1526। তারপর জল খাওয়ার পর কি খায়? খাবার খায়। সেটা কত হয়? 1527। খাবার খাওয়ার পর কি হয়? সে তার ঘরে বসে জানলা থেকে চাঁদ দেখার চেষ্টা করে। চাঁদ থেকে আসবে চাঁদেরই, 1528। এবং চাঁদ দেখা হয়ে গেলে সে 1529 ঘড়ঘড়া মানে ঘড়ঘড় করতে নাক ডাকতে ডাকতে তিনি ঘুমিয়ে পড়ছে। তো আমরা এটা মনে রাখবো, জল খেলো, খাবার খেলো, চাঁদ দেখলো, ঘুমিয়ে পড়লো। 1526, 1527, 1528 এবং 1529। আর তোমরা এটা কোনো দিন ভুলবে না। এর পরের কোশ্চেনে আমি আসবো। বাবরনামা, WBCS 2011, বাবরনামা কে লিখেছিলেন? ভালো করে তোমরা পড়ো যে বাবরনামা কে লিখেছিলেন, এবং বাবরনামা যেটা লিখেছিলেন সেইটা তোমরা, এটা আমি বলবো না, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তুমি কমেন্টে জানিও। আচ্ছা, তারপরেই এসে গেছে যে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ কত সালে হয়? এবং খানোয়ার যুদ্ধ কত সালে হয় সেটা আমি তোমাদের, এবং কার সঙ্গে কার হয়েছিল, হ্যাঁ, এবং খানোয়ার যুদ্ধ কার সাথে হয়েছিল? এটা হয়েছিল বাবর এবং রানা সঙ্গ, ঠিক আছে? আচ্ছা, বাবরের যেটা বললাম, তুজুকি বাবরি, বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। এবার এটাও বলে দিলাম ওটা আত্মজীবনী। আর আত্মজীবনী কে লেখে সেটা কমেন্টে জানাও। তোমার আত্মজীবনী তো আর অন্য কেউ লিখে দিতে পারবে না, তোমাকেই লিখতে হবে, ঠিক আছে? হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুন নামা লিখেছিলেন হচ্ছে গুলবদম বেগম। তিনি হুমায়ুন নামা লিখেছিলেন। তিনি সম্ভবত ছিলেন হুমায়ুনের বোন, ঠিক আছে? তিনি হচ্ছে নিজের দাদার সম্পর্কে লিখেছিলেন হুমায়ুন নামা। দাম,
দাম মুদ্রা কার আমলে প্রচলিত হয়? দাম মুদ্রা প্রচলিত হয়েছিল শেরশাহ সূরির আমলে। শেরশাহ সূরি যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নির্মাণ করেছিলেন, তিনি দাম মুদ্রা প্রচলনও করেছিলেন। শের শাহের সেনাপতির নাম কি ছিল? শের শাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। অপশন বি, ব্রহ্মজিৎ গৌর। দিন হি ইলাহি, পিএসসি 2013 কোশ্চেন। দিন হি ইলাহি কে করেছিলেন? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, না অপশন ডি বাবর। দিন ই ইলাহি করেছিলেন হচ্ছে, আমি তোমাদের বলে দিই, আকবর। আকবর এছাড়াও করেছিলেন হচ্ছে আর একটা শহর স্থাপন, তার নাম হচ্ছে ফতেপুর সিক্রি। আর আকবরের সময়তে না, তার রাজসভাতে হিন্দু এবং মুসলিম উভয় ধরনের মানুষকে দেখা গেছে। ঠিক আছে, এটা আমি পেয়ে থাকি। আচ্ছা, আর বলি তো ছিলাম যে মনসবদারিও করেছিলেন আকবর। আচ্ছা, কবুলিয়াতো পাট্টা, কবুলিয়াতো পাট্টা এটা কে করেছিলেন? তোমরা বলো যে কবুলিয়াতো পাট্টা কে করেছিলেন? এটাও করেছিলেন হচ্ছে শেরশাহ সূরি। সূরি বংশের সুলতান কিংবা সম্রাট শেরশাহ সূরি করেছিলেন হচ্ছে কবুলিয়াতো পাট্টা। আচ্ছা, আকবরের সমসাময়িক রানী দুর্গাবতী কে ছিল? এসএলএসটি 2016। যেহেতু এটা দেখো এসএলএসটি আর তোমাদের গ্রুপ সিডি অনেকটা সিমিলার টাইপ বোর্ড, তো তোমাদের কিন্তু এটা এখান থেকে আসতেই পারে যে আকবরের সমসাময়িক রানী দুর্গাবতী কে ছিল। এইটা হবে গন্ডোয়ানার শাসক ছিল রানী দুর্গাবতী। এর থেকে বেশি এই সম্পর্কে জানা তোমাদের দরকার নেই। জাহাঙ্গীরের সমাধি কোথায়? তোমরা এটা আমাকে বলো যে জাহাঙ্গীরের সমাধি কোথায় ছিল? জাহাঙ্গীরের সমাধি ছিল হচ্ছে লাহোরে। আচ্ছা, তোমরা কি আমায় বলতে পারবে আগ্রায় কার সমাধি ছিল? স্যার, আগ্রায় সমাধি ছিল হচ্ছে আকবরের। এটা মাথায় রেখো। আচ্ছা, আচ্ছা, দিল্লিতে কার সমাধি ছিল? দিল্লিতে সমাধি ছিল হচ্ছে হুমায়ুনের। আচ্ছা, শ্রীনগরে শালিমার বার্গ এইটা কোন সম্রাট কিংবা কোন সুলতান এটা তৈরি করেছিলেন? এটা তোমরা কমেন্টে আমাকে জানিও। জাহাঙ্গীরের সময় ভারতে কোন পর্যটক এসেছিলেন? জাহাঙ্গীরের সময় এ নিকোলো কন্টি, বি স্যার টমাস রো, সি এ নিকিতিন, না ডি বার্নিয়ে। জাহাঙ্গীরের সময় এসেছিলেন হচ্ছে টমাস রো। আচ্ছা, তোমরা বলতে পারবে নিকোলো কন্টি কখন এসেছিলেন? নিকোলো কন্টি এসেছিলেন হচ্ছে ফার্স্ট দেবরায়ের আমলে। ফার্স্ট দেবরায়ের আমলে এসেছিলেন হচ্ছে নিকোলো কন্টি। আর বার্নিয়ে, বার্নিয়ে এসেছিল শাহজাহানের আমলে। কিছু কিছু জায়গায় তোমরা শাহজাহান না পেয়ে, সেইটাকে তোমরা যদি না পাও শাহজাহান, সেইটাই বলতে চাইছি, তাহলে তোমরা ওইটাকে ঔরঙ্গজেব করে দিতে পারো, যে বার্নি এসেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোন দূত কার সময় এসেছিলেন, এটা একটু তোমরা দেখে যেও। এখান থেকে 1 নম্বর তোমরা কমন পাবে। মুঘল সম্রাট কোন, এটা হবে হচ্ছে কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেন? এখানে একটা কোন হবে। কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেন? এইটা হবে হচ্ছে শাহজাহান। শাহজাহান পর্তুগিজদের দমন করেছিলেন। তারপরের কোশ্চেনে আমরা আসছি। আকবরের অভিভাবক কে ছিলেন? আকবরের অভিভাবক ছিলেন হচ্ছে বৈরাম খান। এটা মাথায় রেখো। আকবরের অভিভাবক ছিলেন হচ্ছে বৈরাম খান।
আচ্ছা, তোমরা আমাকে বলো তানসেনের আসল নাম কি ছিল? এটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে তানসেন তিনি কিসের জন্য বিখ্যাত এবং তার আসল নাম কি ছিল? আচ্ছা, জিজিয়া কে তুলে দেন? জিজিয়া তুলে দিয়েছিলেন হচ্ছে আকবর। সম্রাট আকবর তিনি জিজিয়া তুলে দিয়েছিলেন। আচ্ছা, এই আকবর জিজিয়া তুলে দিলেও পরবর্তীকালে ঔরঙ্গজেব এই জিজিয়া কিন্তু আবার ফিরিয়ে আনেন। কিন্তু আমি বলেছিলাম আকবর জিজিয়া ছিল মূলত হিন্দুদের উপর চাপানো একটা কর। হ্যাঁ, তো ঔরঙ্গজেব এটা পরে এনেছিলেন, কিন্তু আকবর যেহেতু আকবরের রাজসভায় দুজনকেই তিনি মোটামুটি সমান একটা পদমর্যাদা দিতেন, তাই জন্য তিনি তিনি এতটা হিন্দু বিদ্বেষী ছিলেন না এবং তাই জন্য তিনি এই জিজিয়াটা তুলে দিয়েছিলেন। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও মেদিনী রায়, আকবর ও জয় সিং, আকবর ও রানা প্রতাপ সিং, না আকবর ও উদয় সিং? এইটা হবে আকবর ও রানা প্রতাপ সিং বা রানা প্রতাপ সিংহ। আচ্ছা, সালটা যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে এইটা হবে তোমার 1576। ওকে। আচ্ছা, মুঘলদের সরকারি ভাষা কি ছিল? কলকাতা পুলিশে আসা কোশ্চেন, যে মুঘলদের সরকারি ভাষা কি ছিল? উর্দু, ফার্সি, তুর্কি, না আঞ্চলিক? এইখানে তোমরা মাথায় রাখবে মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। অনেকেই উর্দু মেরে দেবে, অনেকেই তুর্কি মেরে দেবে, কিন্তু আমি চাই না যে আমার স্টুডেন্টরা এটা ভুল করুক, এবং এইটা প্রচুর পরীক্ষায় আসছে, বুঝেছো? তো এটা তোমরা একটু মাথায় রেখেছো। উর্দু অনেকে ভাবে, অনেকে তুর্কি ভাবে। হ্যাঁ, কিন্তু এটা আসল উত্তর হবে ফার্সি। এবার তুর্কি অনেকে কি দিক থেকে ভাবে জানো? কারণ হচ্ছে এই বিভিন্ন যে মুঘল সম্রাটরা তারা নিজেদের আত্মজীবনী এই তুর্কি ভাষাতে লিখেছিল, কিন্তু তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মুঘলদের সরকারি ভাষা ছিল হচ্ছে ফার্সি। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নেবে। আচ্ছা, লাল কেল্লা কে বানিয়েছিল? লাল কেল্লা বানিয়েছিল হচ্ছে শাহজাহান। আর এছাড়াও শাহজাহান কি বানিয়েছিল এবং কাকে দিয়ে বানিয়েছিল সেইটা আমাকে কমেন্টে জানাবে। সতনামী বিদ্রোহ কার আমলে শুরু হয়? সতনামী বিদ্রোহ শুরু হয় হচ্ছে ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলে শুরু হয় হচ্ছে সতনামী বিদ্রোহ। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, ঔরঙ্গজেব এছাড়া কি করেছিলেন জানেন? তিনি তার প্রিয় বিবির উদ্দেশ্যে তিনি করেছিলেন বিবি কা মাকওয়ারা। এটা অনেক পরীক্ষায় আসে, এটা তোমরা একটুখানি মাথায় রেখো। আর এছাড়াও তিনি করেছিলেন হচ্ছে মানে এছাড়াও তার মানে তাকে কি নামে ডাকা হতো ঔরঙ্গজেবকে? আলমগীর তার উপাধি ছিল। ঔরঙ্গজেবের উপাধি কি ছিল? আলমগীর। তাড়াহুড়ো করে লিখছি, একটুখানি ম্যানেজ করে নিও হাতের লেখাটা। কিন্তু এই যা কোশ্চেন করিয়ে যাচ্ছি এবং যা পেছনে আলোচনা করছি, এই ক্লাসটা করে গেলে এর বাইরে মিডিয়েভেল হিস্ট্রি থেকে আর কিছু আসবে না, এবং আমি তোমাদের আধুনিক হিস্ট্রিও আনবো। তোমাদের কোনো চিন্তা নেই, হয়তো একটু দেরি হয়ে গেল কিন্তু আনবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? বলতে বলতে চলে এসেছে। তুজুকি বাবরি তুর্কি ভাষায় লেখা। ঠিক আছে, তুর্কি ভাষায় লেখা হচ্ছে তুজুকি বাবরি। শিবাজির গুরু কে ছিলেন? এ তুকারাম, বি একনাথ, সি রামদাস এবং ডি কোন্ডদেব? তোমরা বলো। শিবাজির গুরু ছিলেন হচ্ছে রামদাস, সি রামদাস। ঠিক আছে। আচ্ছা, শিবাজির ঘোড়ার নাম কি ছিল জানো? শিবাজির ঘোড়ার নাম ছিল মতি।
আচ্ছা, শিবাজি যে পদ্ধতিতে যুদ্ধ করত তাকে বলা হতো হচ্ছে গেরিলা পদ্ধতি। গেরিলা পদ্ধতিতে শিবাজি যুদ্ধ করত এবং যুদ্ধে তিনি বাঘনখ ব্যবহার করত এবং শিবাজিকে বলা হতো পার্বত্য মুশিক। এইটাও তোমাদের মাথায় রাখতে হবে। তিনি এমনভাবে পাহাড়ের পেছনে ছদ্মবেশ কিংবা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করত। মুশিক মানে মূলত হচ্ছে ইঁদুর, তাই জন্য তাকে বলা হতো পার্বত্য মুশিক। আচ্ছা, তৃতীয় পানিপথের সময় পেশোয়া কে ছিলেন? তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। ঠিক আছে। আচ্ছা, শিবাজি রাজ্যাভিষেক কোথায় হয়? শিবাজি রাজ্যাভিষেক কোথায় হয়? শিবাজি রাজ্যাভিষেক হয় এ সুরাট, বি বীজপুর, এটা বীজপুর না, এটা হবে বিজাপুর, সি পুরন্দর, না ডি মহারাষ্ট্র? শিবাজির হয়েছিল মহারাষ্ট্রে, এটা তোমরা মাথায় রেখো। ঠিক আছে, শিবাজির রাজ্যাভিষেক হয় মহারাষ্ট্রে। এবং কোন ফোর্টের ভেতরে সেইটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, কাউন্সিল অফ বারোভূইয়া কে তৈরি করেন? কাউন্সিল অফ বারোভূইয়া তৈরি করেছিলেন নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ হইতে তৈরি করেছিলেন কাউন্সিল অফ কি জানো, কাউন্সিল অফ বারোভূইয়া। আচ্ছা, বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা ভারতে এসেছিলেন? বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কিন্তু ভারতে এসেছিলেন পর্তুগিজরা। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, পর্তুগিজ শক্তির প্রধান শক্তি কেন্দ্র কোথায় ছিল? এটা আমি জানি, ম্যাক্সিমাম জোন এটাকে উত্তর দিয়ে দেবে হচ্ছে কোচিন। কারণ পর্তুগিজদের রাজধানী ছিল কোচিন, কিন্তু প্রধান শক্তি ছিল হবে হচ্ছে গোয়াতে। এটা কিন্তু মাথায় রাখবে। কোচিন ছিল তাদের রাজধানী, ক্যাপিটাল। কিন্তু তাদের রাজধানী ছিল হচ্ছে কোচিন, কিন্তু প্রধান শক্তি কেন্দ্র ছিল হচ্ছে গোয়া। আচ্ছা, পর্তুগিজদের রাজধানী কোচিন, এই যে এটা আবার এখানে বলা যাচ্ছে যে পর্তুগিজদের রাজধানী ছিল কোচিন। পর্তুগিজরা বাংলায় কোথায় কারখানা তৈরি করেছিলেন? মানে পর্তুগিজরা বাংলায় সম্ভবত হুগলিতে তারা কারখানা তৈরি করেছিলেন। আচ্ছা, এছাড়া আমি তোমাদের যদি বলে রাখি যে তোমাদের ওলন্দাজ, ওলন্দাজ বলে যে যাদের কথা বলা হয়, হ্যাঁ, ওলন্দাজ কারা ছিল জানো? এই যে ওলন্দাজ, ওলন্দাজ এখানে তোমরা পেলে, ওলন্দাজ মূলত বলা হতো ডাচ এদের, বর্তমানে হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের লোকেদের বলা হতো ওলন্দাজ। ঠিক আছে। আচ্ছা, ওলন্দাজরা কোথায় এখানে ঘাঁটি গেড়েছিল জানো আমাদের এখানকার লোকালের ভেতর? আমাদের এখানকার ওলন্দাজরা ছিল হচ্ছে হুগলির চিনসুরাতে, বা অনেক জায়গায়, মানে বেশিরভাগ চুচুড়া নামে যেটা পরিচিত, সেইখানে থাকতো কিন্তু ডাচেরা। ঠিক আছে, এবার আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কবে হয়? ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কবে হয়? 1857, 1957, 1858, না 1946? এইটা কিন্তু অ্যান্সার হবে 1858। 1857 সালে মহাবিদ্রোহের পর 1858-এ এটা হয়েছিল। আজকের ক্লাস এখানেই শেষ, এবং আমি তোমাদের বলছি মিডিয়েভেল হিস্ট্রি আজকে যা আলোচনা করলাম এর বাইরে কিছুই আসবে না। এরপরে আসবে আধুনিক ভারতের ভিডিও, এবং সেটা অনেকটা বড় হবে। ঠিক আছে, এবং আধুনিক ভারত এই মহাবিদ্রোহ থেকে শুরু হবে, এবং মহাবিদ্রোহ থেকে শুরু হয়ে একবারে স্বাধীনোত্তর পর্ব চলবে। ঠিক আছে, তো এই চ্যানেলটার পাশে থাকো, এমসিএসকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের ক্লাস কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো সব আমাকে জানাও। টাটা, গুড বাই, তোমাদের বেস্ট অফ লাক পরীক্ষার জন্য।